এই দেখুন কতটা গভীর এই জঙ্গলটা, মনে হবে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এই দেখুন এখানে শিয়ালের গর্ত, শিয়ালটা নেই তো, অনেক বড় গর্ত, এই নিচে সব শিয়াল থাকে। বাপরে কত উঁচু রে! আর এই জঙ্গলে আমরা যা পাবো তাই শিকার করা যে খাবো। এই দেখুন একটা কিসের হাড়, এই দেখুন এখানে মাথাটা পড়ে আছে। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, দারুণ। কত গর্ত, মানে শিয়ালের গর্ত রয়েছে এই আশেপাশে। একা একা আসবেন না এই জঙ্গলে বন্ধুরা। আমরা এখন অনেক গভীরে ঢুকে গেছি জঙ্গলে। আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো একদম গভীর জঙ্গল। দেখিস পড়ে যাস না। আরে না, দেখ ওই দেখ, এই যে এই গাছগুলোকে বলা হয় হিজল গাছ। এই দেখুন বর্ষাকালে যদি আপনারা আসেন একটা সমস্যায় পড়তে পারেন, এই জঙ্গলে এইগুলো পুরো জল জমে একদম কাদা কাদা হয়ে থাকে। বাজ পাখি কিন্তু আপনি এই জঙ্গলে আসতে দেখতে পারবেন। এই দেখুন কত বড় একটা পুকুর এখানে, আর এই পুকুরে নাকি সারা বছরই জল থাকে। চারিদিকে জঙ্গলে ঘেরা আর মাঝখানে একটা পুকুর। আপনারা যারা দূর থেকে আসবেন, কলকাতা সাইড থেকে যারা আসবেন, তারা একদিনের ট্যুর করে যেতে পারেন। সকাল সকাল বেরাবেন। আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ঘড়ির কাঁটায় তখন প্রায় 8:30টার কাছাকাছি হবে। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়, কারণ কাল রাতে আমি এক দুঃস্বপ্ন দেখেছি, যে দুঃস্বপ্নে আমি কোন এক জঙ্গলে হারিয়ে গিয়েছি। তাই সকাল হতে না হতেই সেই ফরেস্টের সন্ধানে আজ আমি পাড়ি দিতে চলেছি। ফরেস্টে পাড়ি দেওয়ার পূর্বে সাইকেলে ঠিকঠাক মতো পাম্প দিয়ে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর আজকে আমি যেই ফরেস্টে যেতে চলেছি, সেই ফরেস্টটা ঘিরে অনেক গল্প লুকিয়ে আছে, অনেক ঐতিহাসিক কথা লুকিয়ে আছে। সেই তথ্য, সেই গল্পগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেল নিয়ে বেরিয়ে আমি এক ভেতরের রাস্তায় যেতে থাকলাম। বাড়ি থেকে পুরো সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই বেরিয়েছি, কেননা আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে সাইকেলে লিক হয়ে গেছিলো, পাম্প ছিল না। বাড়ি থেকে একদম পুরো পাম্প লিক সারিয়ে একদম বেরিয়েছি। ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে সুবিধা হয়। তো এই রাস্তাটা হচ্ছে গোয়েঙ্কার রাস্তা। গোয়েঙ্কার রাস্তা ধরে আমি উঠবো হচ্ছে হাই রোড, বনগা রোডে। ভেতরের রাস্তা ক্রস করে আমি এখন উঠলাম গোয়েঙ্কা রোডে, আর গোয়েঙ্কা রোড ধরে আমি এখন যাব বনগা রোডের দিকে। তারপরে কিছুটা সাইকেল চালিয়ে আমি উঠলাম চাকদা চৌমাথা রোড ধরে বনগা রোডে। ফাইনালি এই শর্টকাট রাস্তা ক্রস করে এখন আমি বনগা রোডে উঠলাম। আর আজকে আমাদের রোড ম্যাপ হচ্ছে এই বনগা রুট ধরে আমরা যাবো হচ্ছে বিষ্ণুপুর, আর বিষ্ণুপুর থেকে আমরা ভেতরের রাস্তা নিয়ে পৌঁছাবো হচ্ছে কাকনাপুর, আর কাকনাপুর থেকে আমরা পৌঁছাবো দেবগ্রাম ফরেস্ট। সকালের ওয়েদারটা বেশ সুন্দর, রোদও উঠে গেছে। আর রোডের কন্ডিশনটা আপনারা দেখুন, এখন এই রাস্তা ধরেই হাবড়া পৌঁছানো যাবে। বনগার রাস্তার কন্ডিশন খুবই ভালো হয়ে গেছে এখন বর্তমানে। এত সুন্দর কাজ হয়েছে, চারিদিকে 2 লেন হয়ে গেছে। ওদিকে গাড়ি আসছে, এদিকে গাড়ি যাবে। এখনো প্রায় 20 কিলোমিটার দূরত্ব বাকি এখান থেকে। দেখা যাক কতদূর সাইকেল চালাতে পারি আজকে। তারপর আমি সাইকেল চালাতে চালাতে চাকদা বিডিও অফিস আমি ক্রস করলাম। আর এই রাস্তা ধরে বিষ্ণুপুর প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখন বাজে 11:07। দেখা যাক কতক্ষণে এই বিষ্ণুপুরে পৌঁছাতে পারি। কথা বলতে বলতে আমি ক্রস করলাম চাকদা ধনিচা স্কুল, আর এই ধনিচা স্কুল ধরে আমি যাব সোজা সূত্র বাজারের দিকে। ঘড়ির কাঁটায় এখন 11:30 প্রায় বাজে, আর আমি এখন সাইকেল চালাতে চালাতে অনেকটা দূর পৌঁছে গেছি। সূত্রের বাজার প্রায় এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি, আর আমি এখন গোড়া চত্বরা দিয়ে সোজা চলে যাচ্ছি। আর আমার এই জার্নিতে আমি সাথে করে শুধু একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি আর জল ক্যারি করছি। আর এছাড়াও কিন্তু আমার কাছে এই একটাই ফোন আছে, আর ফোনে কোনো ইন্টারনেট নেই। তো রাস্তাতে জিজ্ঞাসা করে করে পৌঁছাতে হবে। কোনোদিন যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। দেখা যাক কি হয়। রোডের কন্ডিশন একদম চুমু, পুরো মাখন একদম। যেহেতু রোডের কন্ডিশন এত ভালো থাকায় আমি আমার সাইকেলের গতিবেগ বাড়িয়ে দিলাম, আর ভাগো দৌড়াও বলে সাইকেলের গতিবেগ আরো দ্রুত করলাম। 5 থেকে 6 কিলোমিটার সাইকেল চালিয়েছি, এখন সূত্রর কাছাকাছি চলে যাচ্ছি। সামনে একটা সুন্দর ক্যাফে দেখতে পাচ্ছি, ভাবছি একটা চা খেয়েই যাই। সাইকেল চালালেই হবে না, মাঝে মাঝে একটু মজা করার জন্য খাবারও খেতে হবে। এই দেখুন এই যে ক্যাফেটা। তো যাত্রাপথে এগোতে এগোতে এখন একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, এখান থেকে একটু চা খাবো, দেন তারপরে আবার যাত্রা শুরু করবো। 6 থেকে 7 কিলোমিটার সাইকেল চালানোর পরে একটু ক্লান্ত ভাব অনুভব করছিলাম, তাই ক্যাফেতে দাঁড়িয়ে একটু চা খাওয়া গেল। ক্যামেরা দেখে নিল সবাই, ওদিকে আয়।
বস। কি সুন্দর ডগিটা দেখো। খাবি বিস্কুট? খাবি? বস, বিস্কুট দেবো। হাই হাই বলে দাও, হাই বলে দাও। তারপর ক্যাফেতে চা খেতে খেতে এই ডগিটার সাথে আমার পরিচয় হলো। তাই ভাবলাম একা কেন চা খাবো, ওকেও কিছু বিস্কুট খাইয়ে দিই। তাই ওকে বিস্কুট খাইয়ে আমি আমার গন্তব্য আবার শুরু করলাম। তো চা খাওয়া ডান, এখন পুরো সোজা সূত্র ধরে আমরা বিষ্ণুপুর পৌঁছাবো। সাইকেল চালাতে চালাতে কিছু দূর অতিক্রম করার পর আমি এখন ক্রস করছি ঘোলা বাজার। তারপর সাইকেল চালাতে চালাতে আমি ক্রস করলাম একটা সুন্দর মাঠ। চুয়াডাঙ্গা পৌঁছাতেই আমি এক কাকাকে জিজ্ঞাসা করলাম গাগনাপুর কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে। তাই প্ল্যানে একটা পরিবর্তন আনলাম, তাই চুয়াডাঙ্গা দিয়ে আমি বাদিকে রাস্তা ধরে গাগনাপুরের দিকে বেরিয়ে পড়লাম। চুয়াডাঙ্গার এই শর্টকাট রাস্তা ধরে এগোতে এগোতে দেখলাম চারিপাশ কি সুন্দর সবুজে ঘেরা। এই দেখে আমার মন যেন ফুর্তিতে উন্মাদ হয়ে গেল। তারপরে ভেতরের রাস্তা দিয়ে এগোতে এগোতে আমি ক্রস করলাম একটা সুন্দর প্রাইমারি স্কুল। আর স্কুল ক্রস করতে করতে মনে পড়ে গেল সেই শৈশবের কথাগুলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কুল গাছ, কুলের চাষ হচ্ছে এখানে। আর তারা কত সুন্দর পেঁপে গাছ দেখুন, পেঁপে চাষ হচ্ছে চারিদিকে মাঠে ঘাটে। দেখুন কতগুলো পেঁপে গাছ, এই দেখুন পেঁপে গাছ, পেঁপে চাষ হচ্ছে এখানে। বেশ বড় বড় পেঁপে হয়েছে কিন্তু। আর তারা লেবু কুল চারিদিকে চাষ হচ্ছে, কি দারুণ লাগছে। আর এই গ্রাম্য পরিবেশে না একটা আলাদাই শান্তি আছে। যতই তুমি বাইরে থাকো দূরে থাকো টাকা কামানোর জন্য, এই গ্রামের পরিবেশে কিন্তু একটা খাঁটি ভাব রয়েছে। এই দেখুন কি সুন্দর গাছপালা। তারপরেই আমি গ্রামের ভেতরের রাস্তা ক্রস করে উঠলাম গাগনাপুর রোডে। আর এই গাগনাপুর রোড ধরে আমাদের এখনো 7 থেকে 8 কিলোমিটার আমাদের পৌঁছাতে হবে গাগনাপুর ফরেস্টে, যেটা দেবগ্রাম ফরেস্ট। আমি এখন গাগনাপুরে প্রবেশ করে গেছি, আর সামনে থেকে আমাদের জিজ্ঞাসা করতে হবে দেবগ্রাম ফরেস্টটা কত। গাগনাপুর ক্রস করতে করতেই পাশে দেখলাম কত বড় একটা পুকুর, রোদের আলোয় একেবারে ঝিকিমিকি করছে। এটা হচ্ছে গাগনাপুর বাজার। এখানে একজনকে জিজ্ঞাসা করি দেবগ্রাম ফরেস্ট কত দূর। ওরা দেবগ্রাম ফরেস্ট যাবো কত দূর? এই রাস্তা কেউ বলছে 4 কিলোমিটার, কেউ বলছে 2.5 কিলোমিটার, কেউ বলছে আবার 3 কিলোমিটার। মানে সঠিক কেউ বলতে পারছে না। কাকা দেবগ্রাম ফরেস্ট যাবো কত দূর? 15 মিনিট লাগবে। কত কিলোমিটার হবে? 2.5 কিলোমিটার মতো হবে। সোজা চলে যাবো একদম। এই একই রাস্তা। তো এই মুহূর্তে ক্রস করছি গাগনাপুর রেলগেট, আর ওই যে স্টেশন গাগনাপুর স্টেশন। তো আমরা এখন এই গাগনাপুর 6 নম্বর রেলগেট ক্রস করলাম। স্টেশন এটা, স্টেশন থেকেই। আর স্টেশন রোড ধরে আমরা এখনো 2 থেকে 3 কিলোমিটার প্রায়। ঘড়ি কাটা এখন 12:30 প্রায় বাজে। এই রাস্তা দিয়ে সোজা এসেছি, সোজা এসে আমরা এই বাঁ দিকে এই রাস্তা ধরে এখন যাব। এটা কি গো কাকি? ও এটা চার্চ। এই দোকানে একটা চার্চ রয়েছে এখানে। কাকির সাথে পরিচয় হলো রাস্তায় যেতে যেতে। কাকি দেখছি কি সব নিয়ে যাচ্ছে সাইকেলে করে, এত ভারী বোঝা নিয়ে যাচ্ছে সাইকেলে করে। তো আমরা এই যে রাস্তাটা দিয়ে সোজা এসে বাঁদিকে চার্চ পড়ে, চার্চের রাস্তা দিয়ে আমরা সোজা যাবো। এটা হচ্ছে চার্চ। আর এদিকে একটা মাঠ, কি সুন্দর। কাকি বললো নিয়ে যাবে, কাকির বাড়ি ওই দিকে, তাই জন্য এখন ওদিক দিয়ে কাকির সাথেই যাচ্ছি। এই কবরস্থান এটা। গাগনাপুর গির্জার পাশ দিয়ে রাস্তাটা ধরে আপনাদেরকে আসতে হবে দেবগ্রাম ফরেস্ট। আজকে ফরেস্টে গিয়ে হারিয়ে যাবো। এই দেখুন অলরেডি ফরেস্ট শুরু করেছে। গাগনাপুর গির্জার রাস্তাটার বাঁ পাশ থেকে আপনাকে এই রাস্তা ধরে সোজা যেতে হবে, বেশ অনেকটাই। আর 4 চাকা এই রাস্তায় চলে আসবে, 4 চাকা বাইক তো এই রাস্তায় চলে আসবে। রাস্তার কন্ডিশন মোটামুটি, মানে অসুবিধা হবে না, খুব একটা খারাপও নয় রাস্তাটা। চারিদিকে ক্ষেত দেখতে পারবেন, আশেপাশে বাড়ি, পুরো গ্রাম্য পরিবেশ দারুণ। আর এই দেখুন রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না। এদিকে তো দুটো রাস্তা দেখছি, একটা ডান দিক একটা বাঁ দিক। তো আমাদেরকে এই বাঁ দিকের রাস্তাটা ধরে যেতে হবে। তা আপনারা যারা দেখছেন, যারা আসবেন এই দেবগ্রাম ফরেস্টে,
তারা গির্জার বা পাশের রাস্তাতে আসবেন, ঢালাই রাস্তা জিজ্ঞাসা করে নেবেন ঢালাই রাস্তাটা কোন দিকে পড়ে। হ্যাঁ, দুদিক দিয়ে আসা যায়, দুটো রাস্তা আছে। তো আমরা যারা ঘোলা থেকে আসবেন তারা ওই ইটের রাস্তা পাবেন, যারা চাকদা থেকে আসবেন বা বনগা রোড ধরে আসবেন তারা কিন্তু এই গির্জা মোড়ে এসে বাঁ দিক দিয়ে আপনাকে আসতে হবে। রাস্তা কন্ডিশন খুব ভালো, মানে খুব ভালো বলবো না, মোটামুটি 4 চাকা ঢুকে যাবে। অনেকটাই সাইকেল নিয়ে অনেকটাই যেতে হচ্ছে ভেতরের দিকে। তো এই গলি দিয়ে এসে আবার একটা কিন্তু ডান দিকে বাঁ দিকে পড়বে। এই যে ডান দিকে আমাদেরকে যেতে হবে, এই যে ফরেস্ট। তো অবশেষে পৌঁছে গেছি দেবগ্রাম ফরেস্টে। আমরা ওই ভেতরের দিকে যাবো এখন। বেশ সুন্দর লাগছে ফরেস্টটা, চারিদিকে দেখুন। এগুলো কি গাছ জানি না, কিন্তু বেশ বেশ ঘন জঙ্গল লাগছে। এখানে দুটো সাইকেল দেখছি, মনে কেউ আছে এখানে। তো অবশেষে যাত্রা কমপ্লিট করে পৌঁছে গেলাম দেবগ্রাম ফরেস্টে। কি দারুণ লাগছে ফরেস্টটা, দেখুন গাছপালা চারিদিকে। আপনারা যারা ফটো শুট করতে আসছেন তারা কিন্তু খুব সুন্দর জায়গাটা পেয়ে যাবেন, মনোরম পরিবেশ। এই দেখুন অনেক বড় জঙ্গল, অনেক 365 বিঘে জমি ঘিরে এই জঙ্গলটা অবস্থিত। বিশাল বড় জঙ্গল, বসন্তের সময়, তাই জন্য কিন্তু সব পাতা ঝরে গেছে। তা আপনারা যারা এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয়, এই গাছগুলোকে বলা হয় গ্যারল গাছ। এখন বসন্তের সময় পাতা সব ঝরে গেছে, তাই বেশি সুন্দর লাগছে দেখতে। যে রাস্তাটা ধরে আমি আসলাম সেই রাস্তাটা কিন্তু আগে এতটা ভালো ছিল না, বর্তমানে সুন্দর ঢালাই হয়ে গেছে রাস্তাটা। জঙ্গলগুলো দেখুন কি লাগছে। আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবো। তো সবার আগে আপনাকে বলে দিই কিভাবে আপনারা আসবেন। চলুন ভেতরে যাই, তারপরে আপনাকে বলছি। অবশেষে পৌঁছে গেলাম দেবগ্রাম ফরেস্টের মধ্যে। আমি এখন রয়েছি, খালি চোখে দেখতে যা দারুণ লাগছে। কিছু এই ভাইদের সাথে পরিচয় হলো। কি নাম ভাই তোমাদের? সুদীপ বিশ্বাস। আর তোমার নাম? আচ্ছা, তো এই দুই ভাইয়ের সাথে আমার এখানে পরিচয় হলো। তো ভাইদের বাড়ি আশেপাশেই। তো ভাই আজকে আমাকে এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবে। কত কত দূর, মানে কত বড় জঙ্গল? জঙ্গলটা 375। আচ্ছা, কেউ বলে 365, কেউ বলে 375। মানে বেশ বড় জঙ্গল। আপনি যদি এই জঙ্গলে আসেন, মানে হাড়ি ফাড়ি যাওয়ার চান্স আছে নাকি যদি নতুন কেউ আসে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে অনেক গভীর আছে জঙ্গল, মানে ভিতরে এতটা বড় জঙ্গল, মানে হারিয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। তাই যারা আসবেন রাস্তা কিন্তু এখন ফলো করতে করতে যাবেন। আর সাইকেল নিয়ে এসছি আমি, এই যে সাইকেল আমার, তো সাইকেলটা আমি এখানে রেখে গেলাম। তো চলুন ভেতর দিকে যাব। এই জঙ্গলে কি মানে পিকনিকের জন্য আসে লোকে নাকি? পিকনিকে আসে, তারপরে সরস্বতী পুজো ঘুরতে আসে, তারপরে 25শে ডিসেম্বরেও লোকজন ঘুরতে আসে। আর এদিকে ভয়ের কি আছে? সাপ আছে। সাপ কব আছে? সাপ, এত বড় ফরেস্ট, তোদের আশেপাশে কখনো শিয়াল সাপ ফাপ ঢুকে যায়নি কখনো? হ্যাঁ ঢুকে যায়। হ্যাঁ, জঙ্গলটা বেশ বড় কিন্তু, আর ভয়ানক আছে। সাপ খোপের ভয় আছে। তারা আপনারা যারা আসছেন, ঠিক আছে, বিশেষ করে এই বসন্তকালে আসলে আপনারা দেখবেন এই গাছের সব পাতা ঝরে গেছে। আর 10-20 দিন পর আসলে, এখন তো ফেব্রুয়ারি মাস, এই মার্চ মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি গিয়ে মার্চ পড়ে গেছে, তো এই সময় সব পাতা ঝরে গেছে গাছে। দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু 10-20 দিন পরে আসলে দেখবেন এই গাছের সব পাতা ধরে চলে এসছে, আর বেশি ভালো লাগবে তখন দেখতে। এই দেখুন দূর দূরান্তে শুধু খালি চোখে জঙ্গলেরই আর জঙ্গল। এই যে এই গাছগুলোকে বলা হয় হিজল গাছ, আর এই গাছগুলোকে জারুল। এই জঙ্গলের ভেতরে হিজল গাছ, জারুল গাছে পুরো ঘেরা, আর অনেক রকম গাছ আছে ভেতরে। মানে যারা দূর থেকে আসছেন, কলকাতা থেকে বা আর দূর থেকে আসছেন, তারা এইখানে আসলে এত সুন্দর পরিবেশ পাবেন। চারিদিকে পাখি, আর এত নিশ্চুপ, শুধু পাখির আওয়াজই পাবেন চারিপাশে, আর গাছগুলো দেখতে বেশি ভালো লাগছে। জঙ্গলে প্রবেশ করে চারিদিক দেখে মনে হচ্ছে আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। কি দারুণ গাছ, কি দারুণ পরিবেশ। এই দেখুন, বর্ষাকালে যদি আপনারা আসেন একটা সমস্যায় পড়তে পারেন। এই জঙ্গলে এইগুলো পুরো জল জমে একদম কাদা কাদা হয়ে থাকে, এই গাছগুলো পুরো ডুবে যায়। আমফান ঝড়ে এই গাছগুলো উতাল পাতালে সব ভেঙে পড়ে গেছে। এখানে যদি আপনি ফটো শুট করতে আসেন না, মনে হবে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। তো এই ভাইরা আমাকে একটা পুকুর পাড়ে নিয়ে যাচ্ছে, পুকুর পাড়ের দিকে এখন যাবো আমরা।
এই দেখুন কতটা গভীর এই জঙ্গলটা। পশু পাখি কি আছে এখানে? বাজ পাখি, এখন তো বিলুপ্ত প্রায় বাজ পাখি। বাজ পাখি কিন্তু আপনি এই জঙ্গলে আসলে দেখতে পারবেন। সামনে একটা সুন্দর পন্ড, পুকুর রয়েছে, দারুণ লাগছে। দেখুন এই দেখুন ঝিকঝিকে রোদের তাপে চিকিমিকি করছে একেবারে। এখানে বেশ কিছু লোক এসেছে যারা ঘুরতে আসে। এই দেখুন এগুলো কি জমে গেছে রে? কত বড় ডিপ আছে নাকি পুকুরটা? ডিপ আছে। এই দেখুন কত বড় একটা পুকুর এখানে। এই পুকুরটা সারা বছর জল থাকে, আর এই পুকুরে নাকি সারা বছরই জল থাকে। চারিদিকে জঙ্গলে ঘেরা আর মাঝখানে একটা পুকুর। ক্যামেরার থেকে নিজের চোখে দেখার একটা মানে আলাদাই আবির্ভাজ্য আছে। এই যে ফরেস্টে আসলে আপনি এরকম দূর দূরান্ত শুধু গাছ আর গাছ দেখতে পারবেন। এখন বসন্তের সময় সারা পাতা সব ঝরে গেছে। আর প্রবেশপথটা ওদিক থেকে। কটা প্রবেশপথ আছে এখানে? এখানে দুটো। এর আমরা এটা কি মানে সামনে হচ্ছে মেন গেট, আমরা মেন গেট থেকে প্রবেশ করেছি। দুটো গেট আছে, আর একটা আর গেট কোথায় আছে? আর একটা এই সাইডে আছে। আমরা মেন গেট থেকে ঢুকেছি, আমরা ওই যে ওদিক থেকে ঢুকেছি, আমরা ওই মেন গেট থেকে প্রবেশ পথ ধরে এই যে ফ্রন্টটুকু, এটুকুই আপনি সুন্দর বেশ খালি একদম পাবেন। আর ভেতরে গেলে অনেক গভীর জঙ্গল। ভেতরে যাওয়ার চেষ্টা করবো আজকে, দেখি কত দূর যাওয়া যাক। তোরা কত দূর গেছিস? পুরো জঙ্গলটা? পুরো জঙ্গল ঘোরা। সাপ কপের ভয় আছে? আমাদের চোখে বাঁধে না, ওই বাঁধে তা হয় না। সাপ কপ তো থাকবে। হ্যাঁ ও তো থাকবে। গাছে কি সুন্দর গর্ত আছে। আচ্ছা, আপনার আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই যে দেবগ্রাম ফরেস্টে আপনার কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু এটা আন্ডার গভর্নমেন্টের। এখানে আপনি যদি প্রবেশ করেন আপনার কোনো চার্জ লাগবে না, কোনো ফিস দিতে হবে না। আমরা এসেছি ফ্রন্ট গেট থেকে। ফ্রন্ট গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ভেতরের দিকে আছি। প্রায় দুটো গেট আছে, একটা সামনের দিকে আর একটা ওই সাইডে। আমরা এই সামনের গেটটা ধরে এসেছি। এসেই চারিদিকে দেখতে পাচ্ছি একদম সুন্দর পরিবেশ। এই দেখুন জঙ্গল আর জঙ্গল। আচ্ছা, এখানে হিস্ট্রি সম্পর্কে জানবো। তো এই অবধি এই ফরেস্টটা শেষ। আর এই ফরেস্টটা কিন্তু একদম লম্বা, মানে এদিক থেকে পুরো ঘিরে একদম লম্বা। আর এদিক থেকে আমরা ওদিক থেকে আসলাম, এদিক থেকে খুব একটা দূরত্ব নয়, আর পুরোটা লম্বায় অবস্থিত। এই দেখুন এই গাছটা আমফান ঝড়ে উল্টে গেছিল নাকি? এই দেখুন বর্তমানে এই গাছগুলো পড়ে ভেঙে গেছে। আমরা এখন এই উঁচু পথ ধরে সোজার দিকে যাবো, একদম উঁচু। এটা একটা ঢিপি। এই দেখুন আমি এত কথা বলছি, এই জঙ্গলে শুধু আমার আওয়াজটাই মানে বেশি শোনা যাচ্ছে। পাখি আছে, পাখির আওয়াজ হচ্ছে কি সুন্দর। এগুলো কি ফুল রে? ভাটি ফুল। কত ভাটি ফুলের গাছ দেখতে পাচ্ছি এখানে, সব আশেপাশে সব ছড়ি ছিটি রয়েছে। বাপরে কত উঁচু রে! এখান থেকে রানাঘাট দেখা যায়। এখানে সাবধানে আসিস। লোকের মুখে শুনেছি, আমাদের যারা বড়রা তারা বলছে এখানে বলে আগে একটা রাজা থাকতো। কি রাজার নাম কি? দেবল রাজা। এই জঙ্গলে অনেক হিস্ট্রি আছে, আমিও শুনেছি। দেবল রাজার নাম থেকে কি এই দেবগ্রাম? হ্যাঁ, দেবল রাজা এখানে মানে ওনারই ছিল, আর ওনার মেয়ের বিয়ে ছিল ওই সাইডটায়। এই দেখুন আমরা এই ঢিপি থেকে ওই নিচ থেকে আমরা উঠে উঠে এখন এই ঢিপির উপরে উঠলাম। কত উঁচু এই ঢিপিটা! এখান থেকে ক্ষেত দেখা যাচ্ছে। আর এখানে নাকি শোনা যায় দেবল রাজা থাকতেন। উনি কি মানে এখানে কি মানে জমি জায়গা ছিল? হ্যাঁ, ওনার ওই সাইডটা জমি জায়গা আছে, তারপর ওনার অনেক কিছু ছিল এই সাইডটা। ওই দেবল রাজার নাম থেকে কিন্তু এই দেবগ্রামটা স্থাপিত হয়। আর তারপরেই
এখানে এই ফরেস্টটা আগে থেকেই ছিল। এই ফরেস্টটা ওই রাজার আমল থেকেই ছিল, তারপরে ধীরে ধীরে এটা গভর্নমেন্টের আন্ডারে চলে যায়। আর এখন এই দেবগ্রাম ফরেস্ট ছোট একটা ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে, কিন্তু এখানে কোনো চার্জ নেই, এটা সরকারি, কিন্তু এখানে কোনো চার্জ নেই। এই গ্রাম্য পরিবেশে বেশ ভালো লাগবে, চারিদিকে গাছপালা, যারা গাছপালা পছন্দ করেন, ভালোবাসেন, তারা এখানে এসে ভ্রমণ করতে পারেন। এখন আমরা ওই দিকে যাব। এই দেখুন এখানে শিয়ালের গর্ত, শিয়াল ফেল নেই তো? এই দেখুন এখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্তে শিয়াল থাকে। কি দেখিস কিন্তু এই দেখুন শিয়ালের গর্ত, কতটা গভীর ভিতরে, অনেক বড় গর্ত। এই নিচে সব শিয়াল থাকে, এত প্রচুর শিয়াল আছে এখানে। কত বড় গর্ত, মানে শিয়ালেরও বুদ্ধি কত। তো ভাইদের নিয়ে কিন্তু আজকে আমরা দেশি স্টাইলে বেয়ার গ্রিলসের মতো আমরা ঘুরবো, আর এই জঙ্গলে আমরা যা পাবো তাই শিকার করে আজকে খাবো। বর্ষাকালে এই জায়গাগুলো পুরো জলে একদম ডুবে থাকে, এখন তো শুকিয়ে গেছে, বর্ষাকাল তো প্রায় চলে এসেছে, আর এই সময় কিন্তু বৃষ্টি হলে এই জায়গাগুলো পুরো ডুবে যায়। আর যারা ক্যাম্পিং করতে চাইছেন, একদম তাগড়া অ্যাডভেঞ্চার, মানে একদম খতরনাক অ্যাডভেঞ্চার করতে চাইছেন যারা, আপনারা, তারা এই জঙ্গলে, পারমিশন লাগে এখানে থাকার জন্য? এখানে পারমিশন লাগে না থাকার জন্য, ক্যাম্প করে থাকতে পারেন। এই দেখুন একটা কিসের হাড় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডাইনোসরের হাড়। এটা কিসের রে জানি না, এটা কিসের হাড্ডি। দেখুন মনে হয় গরুর হাড়, বড় বড়। এই দেখুন এখানে মাথাটা পড়ে আছে, এই যে একটা গরু শিকার হয়েছে এখানে, এখানে গরুর মাথা, আর ওইখানে দেখুন হাড় পড়ে আছে। জঙ্গলটা বেশ ভয়ানক জঙ্গল, কিন্তু চলো দিকে যাই। কোথায়? এই দেখুন ফুল ফুটেছে জঙ্গলের মধ্যে। আর এই পাতাগুলো কি নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং কত গভীর জঙ্গল, এই জঙ্গল দিয়ে দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, দারুণ। কত গর্ত, মানে শিয়ালের গর্ত রয়েছে এই আশেপাশে। যারা আসবেন সাবধানে চলাফেরা করবেন, আর একা একা আসবেন না এই জঙ্গলে। যখনই আসবেন কাউকে নিয়ে আসবেন, নাহলে এই জঙ্গলে আপনার বিপদ আপদ হয়ে যেতে পারে, বলা যায় না আশেপাশে কোথায় কি লুকিয়ে আছে জঙ্গলের ভেতরে। বন্ধুরা আমরা এখন অনেক গভীরে ঢুকে গেছি জঙ্গলে, আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো একদম গভীর জঙ্গল, দারুণ লাগছে। আজকে আমরা এখানে শিকার করবো, এখানে খাবো, তাই তো? এরকম কত সুন্দর ফুল, জঙ্গলের মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, মেরেই যাবে। তো আমরা এখন একটা কোয়ার্টারের সামনে আছি, এটা হচ্ছে গার্ডের কোয়ার্টার, মানে এখানে যারা ফরেস্টে যারা দেখাশোনা করে তারা এই কোয়ার্টারে থাকে। চলুন ওখানে ঘুরে আসি আমরা, চলুন। তো আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাইছি। তো আমরা এই মুহূর্তে জঙ্গলে ফরেস্টের মধ্যে ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে আমরা যেখানে ফরেস্ট দেখাশোনা করে সেই অফিসারদের কাছে গিয়েছিলাম। অফিসার না, সেখানে ওনারা দেখাশোনা করেন, তো অফিসার তো মনে হলো না। তো ওনারা বললেন এটাই যে এই ফরেস্টে নাকি ফটো তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ। এবার এখন হয়তো আপনি ভাবতেই পারেন, যখন ফটো তোলা ভিডিও করা নিষেধ, তাহলে আমি কেন ভিডিও করছি? তখন আমারও জানা ছিল না বিষয়টা, তো তাই জন্য আমরা ঘুরতে ঘুরতে ওখানে গিয়েছিলাম জানার জন্য এখানে ফটো ভিডিও করা যাবে কি না। তো আমাদেরকে বলল যে ভিডিও ফটো করা যাবে না। আর ওনারা যে বলবে, যে বার্তাটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, আমি ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম ক্যামেরার মাধ্যমে,
কিন্তু ওনারাও সেটা করতে দিল না, তাই ওনাদের মুখ থেকে আপনাদেরকে শোনাতে পারলাম না। তাই আমাকে যা বলেছে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর যদি এমনটাই হয়, যদি এই ফরেস্টে যদি পিকনিক করা অথবা ফটো তোলার নিষেধ হয়ে থাকে, তাহলে এই ফরেস্টে কোনো গেটটা কিন্তু আমি চোখে পড়লো না। মানে ডিরেক্ট একটা রাস্তার এই পাশেই রয়েছে ফরেস্ট, আর সামনে কোনো গেট নেই বা গেটের পাশে কোনো লোক নেই। মানে স্ট্রিক্টলি আমাদেরকে বলা হলো যে এই ফরেস্টে নাকি ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, মানে এইভাবে বলা হলো। তো এখন জানি না, অনেকেই ভিডিও করেছে। আর এই নিয়মটা নাকি এই 2024 সাল থেকে হয়েছে। আমি ঠিক কনফার্ম বলতে পারছি না, আমাকেও ঠিক সেইভাবে বলা হলো না। আমাকে যেটুকু বলা হলো যে এই ভেতরে আপনি ভিডিও বা ফটো কিছুটি করতে পারবেন, মানে এই ফরেস্টে আপনি শুধু এমনি ঘুরতে আসতে পারেন, ফটো ভিডিও কিছু করতে পারবেন না। তো এটাই বার্তা ছিল আজকের। তো এখন তো আমরা ফটো ভিডিও করব না, যাবতীয় যা লোকেশন ছিল সেটুকু আপনাদেরকে দেখালাম। এই যে আপনাদেরকে যেটা বলছিলাম, এই দেবগ্রাম ফরেস্টে কোনো গেট নেই। এই যে সিম্পল একটা রাস্তা, ওই রাস্তা, আর এটা হচ্ছে জঙ্গল। এদিকেও কোনো গেট নেই। আমরা এসেছি ওই সাইড থেকে, এটা হচ্ছে পেছন সাইডে, আমরা এসেছি সামনের দিকেও কিন্তু কোনো গেট ছিল না। জানি না কেন বারণ করলো, কোনো গেট নেই, কোনো ব্যবস্থা নেই, আর ফটো ভিডিও তুলতে বারণ করছে। হতে পারে ওটা সরকারি কোনো নিয়ম। আপনারা যারা দূর থেকে আসবেন, কলকাতা সাইড থেকে যারা আসবেন, তারা একদিনের ট্যুর করে যেতে পারেন, সকাল সকাল বেরোবেন। আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। শিয়ালদা থেকে আপনি রানাঘাট লোকাল ট্রেনটা ধরবেন, রানাঘাট নেমে তারপরে আপনাকে বনগাঁ ট্রেন ধরতে হবে। বনগাঁ থেকে একটা স্টেশন পরে হচ্ছে গাগনাপুর, আর গাগনাপুর নেমে আপনাকে অটো বা টোটোতে বলতে হবে দেবগ্রাম ফরেস্টে যাব। অটো টোটো কিরম ভাড়া পড়ে? 20 টাকা করে পড়ে। 20 থেকে 15 টাকার মতো ভাড়া পড়বে। 20 টাকায় ধরে চলুন, 20 টাকার মতো ভাড়া পড়বে। এই দেবগ্রাম ফরেস্টে আপনাকে পৌঁছে দেওয়া হবে। আর দেবগ্রাম ফরেস্টে ঢুকেই আপনি এই সুন্দর সুন্দর গাছপালা দেখতে পারবেন। এই প্রকৃতির মেন আকর্ষণ হচ্ছে এই ফরেস্টে। এইখানে আপনি যদি প্রবেশ করেন, আশেপাশে এরকম গাছপালা দেখতে পারবেন। 75 একর জমি নিয়ে এই ফরেস্টটা গঠিত। আর এখানে পাখির কলরব শুনতে পারবেন, আর এরকম ফরেস্টে গাছপালা দেখতে পারবেন। আপনারা যারা এরকম গ্রাম্য পরিবেশ ভালোবাসেন, তারা এসে এখানে ঘুরতে পারেন। আর এখানে মেনলি লোকে আসে ক্যাম্পিং করতে। এই জঙ্গলের মাঝে মাঝে টেন্ট করে ক্যাম্পিং করে। যারা প্রকৃতি ভালোবাসেন, পাখির আওয়াজ শুনতে ভালোবাসেন, তারা এখানে এসে ভ্রমণ করতে পারেন। আর এখানে থাকার ব্যবস্থা নেই। আপনাকে যদি আপনি আসেন, আর যদি কেউ যদি আসে ঘুরতে আসে, যদি খাবার খেতে চায়, তাহলে কি আশেপাশে বাড়ির থেকে করে দেয়? হ্যাঁ, বললে করে দেয়। দূর থেকে যারা আসছেন, দুপুরবেলা যদি খেতে চান, তাহলে আশেপাশে বাড়িঘর আছে, সেখানে আপনি বলতে পারেন, ওনারাই খাবার ব্যবস্থা করে রাখবে। এই দেখুন, এগুলো সব ক্যাম্পিং এরিয়া, এখানে লোক আসে ক্যাম্পিং করতে। আর এছাড়াও বিভিন্ন অকেশনে এখানে লোক ঘুরতে আসে। আর সাবধানে চলাফেরা করবেন। শুনলাম এখানে নাকি অনেক সাপ রয়েছে, বিশেষ করে সাপেরই ভয় রয়েছে এই জঙ্গলে, এছাড়া অন্য কোনো ভয় নেই। আর শিয়ালও রয়েছে, শিয়ালের গর্ত আপনাকে দেখালাম কীরকম গভীর গর্ত ছিল শিয়ালের। তো এটাই জাস্ট ভয়ের, আর কোনো কিছু ভয় নেই। তো ফরেস্টে যখন আসবেন, পারমিশন নিয়ে নেবেন যে ফটো ভিডিও করা যাবে কিনা, সেইভাবেই ফটো ভিডিও আপনারা করবেন। আর এখানে একটা বট গাছ আছে, এখানে নাকি ঝোলার একটা জায়গা আছে। এই দেখুন বন্ধুরা, এখানে ঝোলার ব্যবস্থা রয়েছে, এখানে এসে ঝুলতে হবে। এই তো দড়ি ফড়িতে ছিঁড়ে যদি যায়, দেখুন কত বড় এটা। আগে ঝুলতাম যখন আমরা। ঝোল দেখি এই ঝোল দেখি ভাই, আমাদের ঝুলে দেখাবে বট গাছে। দেখিস পড়ে যাস না। আরে না, দেখ, ওই দেখ, দেখলি ওট। বলেছিলাম বট গাছে ঝুলতে গেলে পড়বেই। দেখুন কিভাবে ঝড় আসছে, লাগেনি তো? মজা করতে করতে বট গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছি। এ লাগেনি তো? কেউ ঝুলবেন না এরকম বট গাছে এসে, ঠিক আছে? এলাকার ছেলেই পড়ে যাচ্ছে বট গাছ থেকে। তো যাই হোক, আরও বৃত্তান্ত কিছু বলবো আপনাদেরকে এখানে হিস্ট্রি সম্পর্কে। তো এখন আমি বলতে চলেছি এই এলাকার হিস্ট্রি সম্পর্কে, এই দেবগ্রামের হিস্ট্রি সম্পর্কে। 18 সেঞ্চুরির সময় এই জঙ্গলটি তখন থেকেই ছিল, 18 সেঞ্চুরির সময়। আর এইখানে নাকি বাগদিরা থাকতেন। এইখানে এই পুরো এলাকা জুড়ে বাগদিরা বসবাস করতেন। সেই সময় গোপাল বন্দ্যোপাধ্যায়, উনি ইছাপুরের একটা মেয়েকে বিয়ে করেছিলেন, এবং বিয়ে করে এখানেই
বসবাস করতেন। ওনার অনেক জমি জায়গা ছিলেন, সেই জমি জায়গা ঘিরে আস্তে আস্তে উনি আরও অনেক জমি জায়গা অনেক সম্পত্তি বাড়ান। এখন বর্তমানে এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ পরিবার দেখছি না। আশেপাশে লোকালয়ের মুখে যা শুনলাম, এখানে কোনো এই মুহূর্তে ব্রাহ্মণ পরিবার নেই, থাকলেও দূরে থাকতে পারে। আর সেই সময় কিন্তু উনি এখানে বেদান্ত মানে গ্রন্থ উনি এখানে পড়াশোনা করতেন, বেদান্ত গ্রন্থ। আর এই গোপাল বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। তো ঘড়ির কাঁটা এখন প্রায় 2:30টার কাছাকাছি বাজে, আর এখন বাড়ি যাওয়ার পালা। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাই এরকম আরও ভিডিও বানাবো। তোমরা যদি উৎসাহ দাও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টাটা, স্টে সেফ অ্যান্ড গুড বাই।